আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। চক্ষু গহ্বর থেকে জল গড়িয়ে যাচ্ছে অবলীলায়। আকস্মাৎ প্রশ্নে শ্রেয়ার কণ্ঠনালীতে রোদনের শব্দ আটকে গেলেও সে বিস্মিত। তোর্য এমন প্রশ্ন করবে ভাবেনিও। বিধ্বস্ত রক্তিম মুখ তুলে টলমল লালচে নয়ন যুগল নিক্ষেপ করল বিছানায় বসা ভাবলেশীন তুর্যের দিকে। কপালে কত শত ভাঁজ ফেলে চেয়ে আছে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে। গলা ভেজা ভেজা শ্রেয়ার কম্পন বিশদ। রহিমা খালার কাছ থেকে জানতে পারি আপনি 1 বছর ধরে পাগল। এটা শোনার পর বারবার বাবা মায়ের পরিণতির কথা মনে পড়ছিল। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তখন রুমে কেউ ছিল না। আমার জ্ঞান ফেরার পর আয়ুষ ভাইয়া ও বাড়ির অন্যান্য সদস্যদের ডাকতে বেরিয়ে যান তিনি। এই সুযোগে আমি দুর্বল দেহে সিঁড়ি ঘর পর্যন্ত আসি। উদ্দেশ্য যে করেই হোক এই বাড়ির চৌখাট পেরিয়ে এতিমখানায় যেতে হবে। মাদারকে জিজ্ঞেস করতে হবে কেন জেনে শুনে আমাকে আবার আমার অতীতে ফিরিয়ে দিল, কেন আমার জীবনের সব থেকে বড় ভীতির দিকেই আমাকে ঠেলে দিল। সিঁড়ির কাছ পর্যন্ত যেতেই দেখি নিচে তেমন কেউ নেই। আমি বিয়ের রাতেই দেখেছিলাম কোনো মেহমান নেই, কারণ আমাদের বিয়েটা সম্পূর্ণ ঘরোয়াভাবে হয়েছিল। একজন সার্ভেন্ট ছিল, তিনি চলে যেতেই সাথে সাথে বেরিয়ে যাই আমি। গেটে গিয়ে দেখি দারোয়ান উপস্থিত। আমাকে দেখে ভ্রু কুঁচকে নানান প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলেন। কোথায় যাব, এই বেশে যাচ্ছি কেন, অসুস্থ দেখাচ্ছে, হেন তেন অনেক কিছু। আমি ওনার কথা পরোয়া না করেই সেই এলোমেলো অবস্থায় বেরিয়ে পড়ি। তখন হয়তো উনি ভেতরে গিয়ে সবাইকে সবটা জানায়। একটা অটো ধরে কোনো মতে আসি এতিমখানায়। আমার কাছে ভাড়া অবধি ছিল না। এতিমখানার দারোয়ান কাকা এসে মেটালেন আমাকে। এমনটা অবস্থায় দেখে চমকে গেলেন তিনিও। শরীরটা আর চলছিল না একদম। সেই অবস্থায় গেটের পাশে মাটিতে বসে পড়ি। উনি মাদারকে ডেকে এনে আরও কয়েকজন মিলে আমাকে ভেতরে নিয়ে যায়। আমাকে দেখে সবচেয়ে বেশি অবাক হয় মাদার। একটা কালো আধার নেমে এসেছিল ওনার মুখে। কাপা কণ্ঠে বললেন। ফুপিয়ে উঠলাম মাদারের প্রশ্নগুলোতে। দুর্বল কণ্ঠে চিল্লিয়ে বললাম, কি করে আমাকে নরকে ঠেলে দিলেন মাদার? আমার অতীত জেনেও পাগলের সঙ্গে বিয়ে দিলেন আমাকে। এতিম বলে অবিচার করলেন। এসব শুনে ঠিক কতক্ষণ তপ্তা খেয়েছিলেন মাদার তার হিসেব নেই। তবে ধপ করে দেহের ভার ছেড়ে দিয়েছিলেন এতিমখানার ছোট্ট বিছানায়। শক্ত কঠোর মানুষটার চোখ দিয়ে কি সুন্দর দুফোঁটা জল গড়িয়ে গিয়েছিল, যা আমরা কখনো দেখিনি। হাত বাড়িয়ে আমাকে বুকে জড়িয়ে বলেছিলেন, আমি এসব জানতাম না রে মা, আমাকে ক্ষমা করে দে। তাদের এতিমখানায় সব সময় থেকে উদ্ধার মানসিকতার মানুষ হিসেবে চিনি তাদের। কখনো খারাপ কিছু দেখিনি। আর ছেলেটাও সুস্থ ছিল, তার মধ্যে অসুস্থ হয়ে গেল, এসব কিছুই কেউ শোনেনি। আমি মাদারকে বলি কি করব এখন। মাদার আমাকে বললেন যদি ভয় মোকাবেলা করার সাহস থাকে তাহলে ফিরে যেতে, আর যদি না থাকে নিজের জীবনটা অন্যভাবে গোছাতে চাই তবে এই শহর ছেড়ে অন্য শহরে পাড়ি জমাতে। কারণ বয়স অনুযায়ী এতিমখানায় থাকার অধিকারও আমার নেই। মাদার চাইলেও নিয়ম নীতির বাহিরে গিয়ে রাখতে পারতো না। সিদ্ধান্তটা আমার উপর ছেড়ে দেন উনি। তখন আমার মধ্যে শুধু ভয় কাজ করছিল। তাই কোনো কিছু না ভেবে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। মাদার তার পরিচিত একজনের মাধ্যমে সেখানকার এক কোচিং সেন্টারে চাকরির ব্যবস্থা করে দেন, কিন্তু থাকার জায়গার পড়াশোনার এসব পারে না। মানুষটার সামর্থ্যই বা কতটুকু ছিল। সারা জীবন কাটিয়েছে এতিমখানায় বাচ্চাদের রক্ষণাবেক্ষণে। আমার জন্য নিজের চাকরির কথা চিন্তা না করে এতটুকু করেছিলেন, তাতেই মনে হচ্ছিল আমার না পাওয়ার ভিড়ে কিছু মুহূর্তের জন্যে হলেও একজন মা পেয়েছি, যে প্রকৃত অর্থেই আমার ভালো চেয়েছে। তোর্য বিছানা ছেড়ে মোবাইল হাতে নিয়ে পড়ার টেবিলের সামনে থেকে চেয়ারটা টেনে শ্রেয়ার মুখোমুখি রাখলো, বসলো তাতে। মাঝে দূরত্ব হিসেবে রইল ছোট্ট টি টেবিল খানা। শ্রেয়া কথা থামিয়ে দিতেই শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, ব্যাস এতটুকুই? এক মুঠো চমকে ভরে উঠল শ্রেয়ার মন। এত শীতল কণ্ঠ! মুহূর্তেই বক্ষস্থলে সমুদ্রের উথাল পাথাল ঢেউ গর্জে উঠল যেন। মাথা নাড়াই ও, ধরা কণ্ঠে প্রত্যুত্তর করে, না, আরও কথা বাকি আছে। তোর্য দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে চেয়ে বলে, 4 মিনিটের স্থলে 14 মিনিট নষ্ট করলে। আর কতক্ষণ? কেঁদেই 5 মিনিট পার করলে।
এত লড়াই করে কী লাভ হলো? সেই দুর্বল শ্রেয়সী রয়ে গেলে। অতীতের কথা মনে করে না কেঁদে সেগুলোকে নিজের শক্তি বানালেই পারতে। নারী মানেই কি দুর্বল? না, আমি কখনো সেটা ভাবি না। তাহলে তুমি কেন ভাবো? চোখের জল মুছে জলদি বলবে নাকি উঠে যাব? ভাবলাম এক রাতে কিছুটা হলেও শক্ত হওয়ার শিক্ষা দিতে পারলাম, তাই তো গড়গড় করে সব বলছো। কিন্তু এখন দেখা গেল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। বেহুশ হলে আমি কোলে নিব না, এখানেই ফেলে রাখবো। শ্রেয়া কিভাবে বাকি কথাগুলো বলবে বুঝতে পারছে না। হয়তো এগুলো শোনার পর তুর্যের মনে ওর জন্য ঘৃণা বেড়ে যাবে, ছিটকে দূরে সরিয়ে দিবে ওকে। তবুও লুকিয়ে রাখার সমীচন হবে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, সেদিনের পালিয়ে যাবার পর আপনার মা গিয়েছিলেন এতিমখানায় আমাকে ফিরিয়ে আনতে, কিন্তু তাদের দেখে আমি পেছনের গেট দিয়ে পালিয়ে যাই। মনে এটাই কাজ করছিল তারা আমাকে ধরে বেঁধে নিয়ে যাবে, আপনি আমাকে মেরে ফেলবেন, যে করেই হোক বাঁচতে হবে আমার। সেখান থেকে বেরিয়ে আসার পর কি হয়েছিল আমি আর জানি না। মাথা নত করে অপরাধীর ন্যায় বসে আছে শ্রেয়া। কথাটা বলতে গিয়ে শ্বাস প্রশ্বাস আটকে যাওয়ার উপক্রম। এখনো নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। তুর্যের দিকে মুখ তুলে তাকাতে পারছে না। অপর পাশ থেকেও কোনোরূপ প্রতিক্রিয়া আসছে না দেখে অভ্যন্তরে ভয়ানক অনুভূতিরা খেলা করছে। তুর্য কি ওকে জীবন থেকে সরিয়ে দিবে? শুনেছিল অহমিকার স্বার্থপরতার জন্য তাকে ঘৃণা করে, কিন্তু একটা সময় সেই মেয়েটাকে বিয়ে করার জন্য পরিবারকে রাজি করিয়েছে। ভার্সিটি লাইফ থেকেই শুরু হয়েছিল দুজনার প্রেম কথন। তাকে যদি মনে প্রাণে শুধু একটা কারণবশত ঘৃণা করতে পারে, তাহলে ওকে জীবন থেকে ছিটকে ফেলে দেওয়ার তো কতগুলো কারণ রয়েছে। তুর্য টেবিলে মোবাইলটা রেখে গম্ভীর কণ্ঠে বলল, কথা এখনো অসমাপ্ত রয়ে গেল শ্রেয়সী। তোমার ফিরে আসার গল্পটা বলবে না? আমি এত দরদি মানুষ দেখতে পারি না। এতই যখন পরিবারের মর্ম বুঝো, স্বামীর গুরুত্ব বুঝো না? স্বামীর কাছ থেকে কিছু লুকাতে নেই, সেটা জানো না? যার সাথে প্রতি পদে পা রাখতে হবে তোমার, মৃত্যু অবধি একসঙ্গে নিঃশ্বাস ফেলতে হবে, তার কাছে নিজেকে খোলামেলা করে নিজের মনটাকে উন্মুক্ত করে মেলে ধরা উচিত না? শ্রেয়া স্তব্ধ, কিং কর্তব্য বিমূঢ়, দৃষ্টি অবিচল। তুর্য কেমন করে জানল? ওর মনের প্রশ্নটার উত্তর সরাসরি দিয়ে দিল তুর্য। কণ্ঠে কঠোরতা এঁটে বলল, আমি সুস্থ হবার পর অহমিকাকে নিজের কাছে পাই, কিন্তু তখন সে আমার ঘৃণার তালিকায়। কিন্তু মা উঠে পড়ে লেগেছে ওকে বাড়ির বউ বানানোর জন্য। চট্টগ্রাম যাওয়ার আগের দিন রহিমা খালা এসে আমাকে বিয়ের সত্য জানায়। ওনার কাছে মনে হতো ওনার জন্যই তুমি চলে গিয়েছ। ভীষণ অনুশোচনায় ভোগেন। আমি প্রথমে অবাক হই বিবাহিত জেনে। আসলে আমার পরিবার আমার মানসিক অবস্থার সুযোগে একটা অজানা মেয়ের সাথে বেঁধে দিল, এটা ঠিক মানতে পারছিলাম না। সেই সাথে তীব্র রাগ হচ্ছিল, কি করে নিজের স্বামীকে কেউ ছেড়ে যেতে পারে? পাগল হলেই ছেড়ে চলে যাবে? মানুষ ঠকালেও কেউ স্বামীর ভাগ ছেড়ে চলে যেতে পারে? তোমাকে ঠিক অহমিকার মতো মনে হচ্ছিল সেই মুহূর্তে। অজান্তেই অনেক বেশি ঘৃণা জন্ম হয় তোমার জন্য। পরে যখন জানতে পারি তুমি আমার বউ, তখনই তোমার বর্তমান আচরণে মনে হলো মুদ্রার এপিটোপিট থাকে। একটাবার ভালো করে খোঁজ নিয়ে দেখি, তোমার অতীত বর্তমান সম্পর্কে সবটা জানলাম। আর প্রিয় আয়ুষের বিয়ের আগের দিন জানলাম তোমার ফিরে আসার গল্পটা। দারোয়ান কাকা বলতে চাইনি, তবে আমার কাছে লুকিয়ে চুরিয়ে পারবেন না তিনি, সেটা খুব ভালো জানতেন। ফিরে এলে ঠিকই, কিন্তু লড়াই করে টিকতে পারলে না। আমি আগেও বলেছি তুমি আমার ঘৃণার তালিকায় যোগ হতে পারোনি, আমার অর্ধাঙ্গিনী হতে পেরেছ। চোখ বোঝা শেষ নিঃশ্বাস ফেলার আগ পর্যন্ত তোমাকে ছাড়ছি না আমি। ভেবো না আবার ভালোবাসি। তুমি যেদিন গাদি থেকে ব্রিলিয়ান্ট হবে, সেদিন তোমার কিছুই ভাবতে হবে না, দেখবে সবটুকু পানির মতন পরিষ্কার। আপনি আম্মাকে কিছু বলবেন না তো? প্রশ্নটা করে ভয়ার্থ দৃষ্টিতে তাকালো শ্রেয়া। তুর্য নিরুত্তর থেকে ওকে সম্পূর্ণ এড়িয়ে ওয়াশরুমে চলে গেল। মেসেজের টুংটাং শব্দে টেবিলের উপর অবহেলিত হয়ে পড়ে থাকা মোবাইলটার দিকে দৃষ্টি তাক করল শ্রেয়া। নিমেষে দেহে রন্ধ্রে রন্ধ্রে তরঙ্গ খেলে গেল। ওর প্রথমবার 3 বছর পূর্বের বধূবেশে রূপের একটা ছবি জলজল করছে তুর্যের লক স্ক্রিনে। দোপাট্টাটা লম্বা করে টানা, কয়েক গাছি চুল বেরিয়ে কপাল ছুঁয়ে আছে, ঠোঁট রাঙানো লাল বর্ণে, চেহারা জুড়ে লাচুকতার আবরণ। কি মোহনীয় ছিল সেই সময়টা! মন জুড়ে ছিল জীবন সঙ্গীকে দেখার ভাবনা, হাজারো জন্ম নেওয়া অনুভূতি। কিন্তু এই ছবিটা পেল কোথায় মানুষটা? ওর যতটুকু মনে পড়ে এই বাড়িতে আসার পর ছবিটা আয়ুষী তুলেছে। তাহলে কি আয়ুষী দিয়েছে?
হতে পারে মেয়েটা একটু চঞ্চল ধরনের, তবে ছবিটা তুর্যের লক স্ক্রিনেই কেন? এখন প্রশ্ন করলে এক কথা থেকে আর এক কথা টানবে, তাই চুপ থাকায় শ্রেয় ঠেকল ওর নিকট। তুর্যকে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখে ঝটপট দৃষ্টি সরিয়ে অন্যত্র নিবদ্ধ করল, তবে আর চোখে বিধে তার হাতে একটা মগ, তাতে বোধহয় পানি, ও অন্য হাতে একটা নরম তোয়ালে। তুর্য মগ ও তোয়ালে নিয়ে ওর সামনে বসে আদেশের সুরে বলে, মোবাইলটা সোফায় রাখো। কথা মতন রাখল শ্রেয়া। ঠোঁট দুটো একটুখানি প্রসারিত করে প্রশ্ন করল। পানি কেন স্যার? সঙ্গে সঙ্গেই জবাব এলো, তোমার চেহারা দেখে ভয় পাচ্ছি আমি। কাজল মেয়েকে শাকচুনি লাগছে পুরো। হার্ট অ্যাটাক হবার আগেই নিজেকে বাঁচাতে পানি নিয়ে আসলাম মুছে দিতে। শ্রেয়া দুই অধর আলকা হয়ে এলো। উঠে যেতে নিলে হাতে টান অনুভব করলো। চেয়ে দেখে তুর্য চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। ভয়ে ভয়ে বসে পড়ল পুনরায়। সে তো আয়না দেখবার জন্য উঠতে চাইছিল। তুর্য তোয়ালে ভিজিয়ে মুছে দিল ওর সারা মুখশ্রী অতি যত্নে। শুধু স্বামীর হক পালন করে বলেই এত যত্ন। আর যদি ভালোবাসত? শ্রেয়া এই মুহূর্তে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল, যে করেই তুর্যের মনে নিজের জন্য ভালোবাসা জাগাবে, ভীতু হয়ে দূরে দূরে সরে থাকবে না। পাথরেও তো ফুল ফোটে, তুর্য তো মানুষ, ভালোবাসা হাসিল করেই দম নেবে ও। কিন্তু একটা কথা মনে পড়তেই বলে, বললেন না তো আমাকে কিছু বলবেন না স্যার, প্লিজ, উনি কষ্ট পাবেন। মহান উদারতার নানি, আমি বলেছি বলবো? বেশি কথা বলো তুমি, চুপ থাকো। থমকে উঠল তুর্য, মুখ মুছে দিয়ে ফের বলল। বাহিরে যাও। শ্রেয়া তড়িঘড়ি করে বলে উঠল, কেন স্যার? নতুন বউ রুমে বেশিক্ষণ বসে থাকলে মানুষ কিভাবে জানো না? এই তুমি অনার্স 3য় বর্ষে পড়ো, মাথার গিলু এত কম? তুর্য একটু ঝুঁকে এসে গাঢ় কণ্ঠে আওড়ালো, মানুষ বলবে আমি তোমাকে বেশি বেশি আদর করছি। এতই আদর করছি যে রুম থেকে বের হতে পারছো না। সত্যি কি তাই? শ্রেয়া চট করে সোফা ছেড়ে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। মুখ অন্যদিকে ঘুরিয়ে সাহস জুগিয়ে মিনমিন করে বলেই ফেলল। সত্যি হলে পারতো স্যার। তুর্য ভ্রুকুচকে বলল, কি বললে? কিছু না। উত্তর দেওয়া মাত্র শ্রেয়ার কর্ণে এলো, দুর্বল চিত্তের মেয়েদের আদর নেওয়ার শক্তি থাকে? আগে হরলিক্স কমপ্লেনকে শক্তি যোগাও। সময়টা নিশা মুখের। দেবাবসু আকাশপথে ঢলে পড়েছে কেবল, গুচ্ছ গুচ্ছ রক্ত অম্বর কোণে। আকাশের বুক চিরে রক্ত বন্যা বয়ে গেছে হয়তো। ফলস্বরূপ জমাট বেঁধে থোকই থোকই অবস্থান তাহাদের। কোনো এক বিষাক্ত বেদনাকে বিস্তর অন্তরিক্ষেও আঘাত এনেছে। যেমন করে বাড়িতে আসা অতিথিদের কটূক্তিতে যন্ত্রণায় কাতর হয়ে পড়ছে শ্রেয়ার অন্তঃপুর। রক্তিম আবরণে বুঝি আচ্ছাদিত হলো ওর কোমল হৃৎপিণ্ড। শ্রেয়া চুপচাপ নিবিড় হয়ে সোফায় বসে বসে কোকড়াসে ভিন্ন ভিন্ন কণ্ঠস্বরের বিভিন্ন প্রকার বাক্য গিলছে। কারো কারো কণ্ঠস্বরে আফসোস, কারো কারো মুখের কথাই এক সমুদ্র সমান তিক্ততার মিশ্রণ। কিন্তু যাকে কেন্দ্র করে হাজারো শব্দের মেলা বসেছে, তাকেই চেনে না বাড়ি বয়ে আসা এই অতিথিরা। ওর পাশে বসে পান চেবানো মহিলাটা অপর এক মহিলার কথার পরিপ্রেক্ষিতে গলা উছালো, ভালো হয়েছে ওই মেয়েটা চলে গিয়েছে, নয়তো এত সুন্দর মায়াবী একটা বউ পেত না তুর্য। এতিম মেয়ে ছিল, দেখতে কি আর অহমিকার মতো অপসরী ছিল নাকি? অহমিকার রূপে আমি মুগ্ধ, না জানি তুর্যর কি হাল। কথাটা তীরের মতন এসে বিঁধল শ্রেয়ার নরম মাংসপিণ্ডে। ঘোমটার আড়ালে হাসল সে তাচ্ছিল্যের সহিত। বাঁকা হলো অধৈর্যরা ক্ষীণ। মেহমানে গিজগিজ অবস্থা পুরো চোখ জুড়ে বাড়ির আনাচে কানাচেতে। বেশ বড়সড়ভাবে বৌভাতের পূর্ব প্রস্তুতি চলছে। চেনা অচেনা অনেক মুখ একঝাঁক পাখি হয়ে হুমড়ি খেয়ে পড়ছে তার চার দেওয়ালের অভ্যন্তরে। তার মধ্যে হতে কিছু মহিলা শ্রেয়ার এবং প্রিয়র পাশে বসে নিজেদের আলোচনা সমালোচনা চালিয়ে যাচ্ছে। খুলে বসেছে তিক্ততায় ভরপুর কথার ঝুলিখানি। সেই থলে ভরপুর তুর্যের আগের বউয়ের নিন্দা দ্বারা। উপস্থিত ত্রিহা বুঝল এখানে বসা সবাই শ্রেয়াকে অহমিকা ভাবছে, কারণ সবাইকে তুর্য ও অহমিকার বৌভাতের নিমন্ত্রণ কার্ড বিলিয়েছিলেন মেহরিমা। বিয়েতে তেমন কাউকে ইনভাইট করা হয়নি। যাদের করা হয়েছে তাদের কেউই এখানে নেই। বিয়ের আগেই এই সকল কাজ সমাপ্ত করা হয়েছিল, যেন পরে ঝামেলা পোহাতে না হয়। কিন্তু বিয়েতে ঘটল অন্য কিছু। মেয়েটার ব্যাপারে যাচ্ছে তাই বলছে অনর্গল, এতে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে ওর, কিন্তু প্রকাশ করছে না।
তাই ত্রিহা হাতের চায়ের ট্রেটা সামনে টি টেবিলে রেখে মৃদু হাসল, বলল, এই মেয়েটা অহমিকা না, ওর নাম শ্রেয়া। তুর্য সেই বছরের 3 আগে পালিয়ে যাওয়া বউ। সবার দুই অধর আপন গতিতে ফাঁক হয়ে গেল, কিঞ্চিত নয় অনেকখানি। তেতে উঠল তুর্যের ছোট খালা রুনা। আজই ফিরেছেন তিনি কানাডা থেকে ছেলে মেয়ে নিয়ে। কই তার বোন তো বলেনি আগের মেয়েটাকেই ফিরিয়ে এনেছে। কত করে বলল যে মেয়ে একবার বাড়ির চৌকাঠ মারিয়ে মান সম্মানে চৌধুরী বাড়ির রঙিন প্রাচীরে কলঙ্ক লেপেছে, তাকে আর ফিরিয়ে না আনতে। তার নিজস্ব মতামত, মেয়েটা কখনো তুর্যকে ভালোবাসতে পারবে না, ভালোবাসা মন থেকে হয়। আর মেয়েটা পাগল রূপ দেখে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আবারও তাকেই ফিরিয়ে আনা হলো। অথচ মেহরিমা তাকে কিছুই জানালো না। বোনের প্রতি অগাধ বিশ্বাস ছিল ওনার, আর তুর্যের জন্য অসীম ভালোবাসা, যা এখনো রয়েছে। তিনি শ্রেয়ার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে ভরা আসরে বলে উঠলেন, এই মেয়েকে ফিরিয়ে এনেছেন কেন ত্রিয়া ভাবি? প্রশ্নের সম্মুখে ঘাবড়ালো ত্রিহা। কি বলবে ভাবছে, তৎক্ষণাৎ উত্তর দিতে পারছে না। তক্ষুনি গম্ভীর স্বরে পেছন থেকে কেউ বলে উঠল, চাচি কেন আনবে খালামণি? আমার বউ আমি চিরুনি অভিযান চালিয়ে বের করে এনেছি। বলেই পকেটে দুহাত চালিয়ে গটগট করে সম্মুখে এসে দাঁড়ালো তুর্য। সালাম দিল সবার উদ্দেশ্যে। সোফার দিকে তাকিয়ে নত মস্তকে প্রিয়র হাত চেপে ধরে বসে থাকা শ্রেয়াকে দেখে চক্ষুদয় জ্বলে উঠল, চোয়াল শক্ত হয়ে এলো। বিড়বিড় করল, বোবা একটা। তৎপরে রোনার দিকে দৃষ্টি তাক করে। রোনা বিস্ময়ে হত চক্ষে চেয়ে আছেন। ইতিমধ্যেই রান্নাঘর ছেড়ে বেরিয়ে এসেছেন মেহরিমা ও আয়ুষী। তার হাত ভর্তি করে রেখেছে একটা বড় থালা, তাতে পেঁয়াজু। সবার জন্য খুব যত্ন সমেত বানিয়েছেন মেহরিমা, কিন্তু এখন ওনার মুখে নিখোঁজ কালো আধার নেমে এসেছে। রুনার অঙ্গভঙ্গি দেখে বুঝতে বাকি নেই পুরো ব্যাপারটা জেনে গিয়েছে সে। তিনি পরে একান্তে বুঝিয়ে বলতেন বোনকে, অথচ কি ঘটে গেল। তুর্যকে দেখে আরো অবাক হলেন। কেউ কোনো কটু বাক্য শোনায়নি তো শ্রেয়াকে? তাহলে ঝামেলা বাঁধবে তুর্য জানতে পারলে, কারণ ছেলেকে তো এই মেয়ে আঁচলে বেঁধেই ফেলেছে। এসব ভেবে ভেবে বুক ভারী হয়ে এলো ওনার। তুর্য ও রুনার উদ্দেশ্যে বললেন, কি রে তোরা খালাবাগি না, অমন করে চেয়ে আছিস কেন? রুনা মেহরিমার দিকে না চেয়ে তুর্যকে নরম গলায় বললেন, এই মেয়েকে ফিরিয়ে আনলে কেন? তুমি জানো না এই মেয়ে কি করেছে? তুর্যের শ্রেয়ার হাত ধরে টেনে দাঁড় করালো। নিচের পাশে দাঁড় করিয়ে ভাবলে সেন জবাব দেয়, সব জানি, কিছু বলো না খালামণি, বউটা অনেক সাধনার। এতটুকু বলে শ্রেয়ার হাতটা নিজের হাতে আবদ্ধ করে পর মুহূর্তে স্মিত হাসে, বলে, 2 বিয়ে পছন্দ না খালামণি, তুমি তো জানোই আমি কেমন। বউ ভুলবশত রাস্তা ভুলে গিয়েছে, তাকে আমি সঠিক পথের পথিক বানাবো। তুমি চিন্তা করো না। তো কেমন আছো? রুনা মুখ বাঁকিয়ে বললেন, তুই হাসছিস? এই মেয়েটা। তোমার হাতটা ওর মাথায় বুলিয়ে দাও না, কারো আদর পায় না ও, একটু আদর করে দিবে ওকে। সকলের ফ্যালফ্যাল চমকিত নয়নছোড়া ওদের দিকেই নিবদ্ধ। রুনার কি হলো তিনি স্বয়ং জানেন না, তবে তুর্যের কণ্ঠনালী হতে মুক্ত হওয়া শব্দালঙ্কার তুচ্ছ করতে অক্ষম হলেন। হাত বাড়িয়ে শ্রেয়ার মাথায় আদর পরশ বুলিয়ে দেয়। সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, আর আগের ভুলটা করো না, ছেড়ে যাওয়া কখনোই সমাধান হয় না। তুর্যের দিকে তাকিয়ে বললেন, প্রথমবার তো গম্ভীর মুখের হাসিতে ঘায়েল করলাম, যার ফল এটা। মেহরিমা তাজ্জব হলেন, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। তার ছেলে জাদু জানে নাকি মেয়েটা? কি চমৎকারভাবে ওনার বোনের মনটা গলিয়ে ফেলল। ভেতরে ভেতরে পড়ছেন উনি ছোট ছেলেকে হারানোর ভয়ে। একটা বিহিত করতেই হবে, তবে তা তুর্যের অগোচরে। আজ ওনার তোহাসের কথা মনে পড়ছে ভীষণ। তুর্যের মধ্যে যেন উনি তোহাসের প্রতিচ্ছবি দেখছেন। সেও এমন করত। আরিয়ানাকে কেউ একটা কথা শোনালে রেগে যেত, বলতো এতিম মেয়েটার সঙ্গে এমন না করলে হয় না। কিন্তু সেই মেয়েটাই যে সহজ সরল ভঙ্গিমার পশ্চাতে কত কি লুকিয়ে রেখেছে সেটা কখনো ছেলেকে বলে কয়ে বোঝাতে সক্ষম হননি উনি। অতপর ঘটল বিচ্ছেদ, মা ছেলের সম্পর্কে ভাঙন। ভেতর দুমড়ে মুচড়ে দিয়েছিল তোহাসের উচ্চারিত সেই একটি বাক্য, সৎ মা বলে সতীনের গর্ভধারণ করা ছেলের সুখ সহ্য করতে পারছে না।
শ্রেয়া দেয়াল সেটে দাঁড়িয়ে আছে, মিনিট পেরিয়ে আধা ঘন্টা হলো। পা ব্যথা হয়ে আসছে ওর। সম্ভবপর হলে পা দুটো বাড়িয়ে পুরো কক্ষের মেঝেতে তাদের স্পর্শ মেখে দিত, কিন্তু তাতে কড়া নিষেধাজ্ঞা জারি করে রেখেছে বিছানায় আধশোয়া হয়ে থাকা সুদর্শন একজন পুরুষ। ভালোই তো হচ্ছিল সন্ধে হতে সবার সাথে খেলো, প্রিয় ও আয়ুষীর সঙ্গে টুকটাক আলাপচারিতা চলল এবং সর্বশেষে রুনা বেগমের কিছু নিয়মনীতি মনে গেঁথে পদার্পণ করলো কক্ষে। কিন্তু এসেই বাঁধল বিপত্তি। রাগ মিশ্রিত একটা কণ্ঠস্বর চেঁচিয়ে বলে, দেয়ালের এক কোণে মিশে দাঁড়াও। সেই যে মিশল আর নড়চড়ের দেখা মেলেনি। গলা শুকিয়ে এসেছে ওর, অন্তরাত্মা লাফাচ্ছে। তোর্যের গতিবিধি ঠাউর করতে পারছে না একদমই। প্রতিজ্ঞাবদ্ধ হলো নড়বে না, ঠিক ততক্ষণ নড়বে না যতক্ষণ না লোকটা ওকে নড়তে আদেশ করছে। এক প্রকার জেদ চেপে বসলো ওর। বলা নেই কওয়া নেই, হুট করে এমন করার মানে কি? সম্মুখে চাইতেই অক্ষিপটে ভাসে বিছানা ছেড়ে এগিয়ে আসছে তুর্য ওর দিকে। সঙ্গে সঙ্গে দৃষ্টি ঝুঁকিয়ে পায়ের গতির দিকে নিক্ষেপ করল। খুব দ্রুত আসছে মানুষটা। বক্ষ স্পন্দন বেড়ে অবস্থা ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে ওর। আকস্মিক খেয়াল করল সুঠাম দেহটা ওর খুবই নিকটস্থে। হেলে পড়েছে ওর চিকন চাকন দেহের পানে। পুরোপুরি নয়, তবে উষ্ণ উত্তপ্ত নিঃশ্বাস ওর দম আটকে দেওয়ার প্রয়াস চালাচ্ছে। নজর গিয়ে ঠেকল নিঃশ্বাসের মালিকের হৃদয় স্থলের খুব কাছাকাছি, অত্যন্ত নিকটে। কক্ষের নীরবতায় শ্বাস প্রশ্বাসের আন্দোলন চলছে অনবরত। অবলীলায় কর্ণধার হচ্ছে এক কোণে একে অপরের দেহ ছুঁই ছুঁই দুটো মানুষের। শ্রেয়ার পিনপতন নীরবতার অন্তিম রেখা টেনে সশব্দে দাঁতে দাঁত চেপে বাক্যবাণে চর্চরিত করল তুর্য। কেঁপে উঠল ও, ঝিম মেরে গেল সমস্ত মস্তিষ্ক। গাধি মেয়ে, মুখ নেই তোমার? পারতে না বলতে তোমার নাম অহমিকা না শ্রেয়া? আরে মানলাম তুমি বউ, আমার সাধনার বউ, কিন্তু নরম কণ্ঠে বলা যেত না একটাবার নামটা? এভাবে অপমান সহ্য করার মানে কি? তার জন্যই আমি তোমাকে দেখতে পারি না, ভালোবাসি না, শুধু বউ বলে বেঁধে রাখি। চলো এখন। আরও জোরে থমকে ওঠে তুর্য। ভীত সন্ত্রস্ত হয়ে ও দাঁড়িয়ে থাকলো ঠাই। শরীরটা থেকে থেকে কাঁপছে। তুর্য কিছু না বলে যেতে নিলে সেও বেরিয়ে গেল পিছু পিছু। নিচে মেহমান দেখে চড়িয়ে যাওয়া কণ্ঠে রিনিঝিনি আওয়াজ তুলল, কোথায় যাব স্যার? আমার প্রেমিকা দেখতে। তুর্যের নির্লিপ্ত কণ্ঠস্বর। শ্রেয়ার মাথা ঘুরছে। প্রেমিকা দেখতে মানে? ধরা গলায় বলল, বুঝিনি স্যার। বোঝাতেই নিয়ে যাচ্ছি। জি। তুর্যের দুপা থেমে গেল। সময় নষ্টবিহীন তরাক করে ঘুরে কঠিন দৃষ্টি তাক করে ওর দিকে। নিমেষে নিভে গেল ও। ঠোঁটে ঠোঁট চেপে মাথা নিচু করে ফেলল। তুর্য পকেট থেকে মোবাইলটা বের করে কিছুক্ষণ সময় বাদে মোবাইলটা শ্রেয়ার মুখের সামনে ধরল। গম্ভীর কণ্ঠে বলল, লুক এট দিস মিসেস শ্রেয়সী। ভয়ে ভয়ে মাথা উঁচিয়ে নেত্র যুগল রাখল শ্রেয়া মোবাইল স্ক্রিনে। তাৎক্ষণিক চোখ বুজে ফেলল। ধুকপুক করতে লাগলো বুকটা। দেহের সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল এক অন্যরকম অনুভূতি। পরিস্থিতি আন্দাজ করে তুর্য কণ্ঠে অত্যাধিক গম্ভীরতা এঁটে বলল, আরেকবার প্রশ্ন করলে ঠিক এটা করব। আমি স্বামীর অধিকারে। অবশ্য শুনেছি এটা বেশ মধুময় ও তৃপ্তিদায়ক। তুমি চাইলে এখনই রুমে চলো। চট করে শ্রেয়া নিচের এক আঙ্গুল ওষ্ঠাধরে ছুঁয়ে নিজের স্পর্শে নিজেই কেঁপে কেঁপে উঠল। আর সামনের মানুষটার অধৈর্যরা মিশলে কিরূপ প্রতিক্রিয়া হবে ভাবতেই পারছে না ও। এই বুঝি ধোঁয়া বের হবে দুই কপাল হতে। আটকে আটকে আসে গলার স্বর। আর করব না স্যার। সড়ক পথে নেমে এসেছে তুর্য। পেশিবহুল দুহাতের এক হাত প্যান্টের পকেটে গুজে রাখা। সেই লোমস্যপূর্ণ হাতখানাতে কালো বেল্টের একটা ঘড়ি নিজের স্থান দখল করে আনন্দে কেমন ঝলমল করে চলেছে। আলো আধারির খেলায় তা শ্রেয়ার দৃষ্টির অগোচরে যায়নি। মাথার উপর কালো বাদলে ঢেকে থাকা এক বিশাল মনমরা আকাশ ও সামনে একজন কালো টি শার্টে আবৃত পুরুষ, যিনি হেঁটে চলেছে আপন মনে, নিরলসভাবে। ভাবভঙ্গিময় পুরুষফুটন ভাবে প্রকাশিত তার পেছনে হোঁচট খেয়ে চলা মেয়েটার জন্য কোনো চিন্তা কিংবা গুরুত্ব নেই। মলিন মুখশ্রী সমেত শ্রেয়া পিছু পিছু হাঁটায় মনোযোগী। হয়তো কোনো এক সময় তুর্য ফিরে তাকাবে সেই আশায়।
যদি না হেঁটে দাঁড়িয়ে পড়ে তাহলে আবার না মোবাইল থেকে কিছু পিক ব্যতীত অন্য কোনো পিক ডাউনলোড করে দেখিয়ে বলবে চলো এটা করি। ভাবতেই শরমে মরণ হবার উপক্রম ওর। কি নির্দ্বিধায় তখন ছবিটা দেখিয়ে ফটাফট মুখের উপর করার কথা বলে দিল। স্পষ্টত দুটো মানুষের ওষ্ঠাধর এক হবার ছবি ভাসছিল কুচকুচে কালো মণিতে, চক্ষু আয়নায়। মনে হলেই তাপের শরীর গরম হয়ে ওঠে ওর। রগে রগে এক অনিষিদ্ধ অনুভূতি খেলে যায়। বারংবার ঠোঁটযুগল কেঁপে ওঠে তীর তীর করে। শ্রেয়া তুর্যের কদমে নিজের কদম ফেলছে। ঘোমটা সরে গিয়ে আঁচলে পিচ ঢালা পথ ছুঁই ছুঁই, চুলগুলো হাত খোপা করা, তা হতে আবার অবাধ্য 10-13টা চুল ললাটে স্পর্শ করছে। বেরিয়ে আসছে কর্ণ পশ্চাৎ থেকে, ছুঁয়ে দিচ্ছে নেত্রপল্লব। হাত তুলে চুল সরাতে উদ্যত হয় বিষণ্ণ আকাশপানে দৃষ্টি তাক করে। তখনই নিস্তব্ধ পরিবেশে ঝংকার তুলল কয়েকটা ছুরি, ভেঙে দিল সকল নিরাপত্তার ঘর। অকস্মাৎ এহেন কাছেও নিজেই হতবাক, বিস্মিত। চুরির রেনিছিনি শব্দ রেশ ভয়ঙ্কর ঠেকল শ্রেয়ার নিকট। দাঁড়িয়ে পড়ল মাঝ রাস্তার এক কোণে। গাড়ি চলাচল নেই তেমন একটা। সামনে চেয়ে দেখে একজোড়া চক্ষুর তীক্ষ্ণ দৃষ্টি ওর দিকে। মানুষটার মুখে বিরক্তি ভাব। কাছে এসে ভারী গলায় কৌতুক করে বলল, দাঁড়িয়ে পড়লে কেন? চুরির আওয়াজও তুলছো, আমার অ্যাটেনশন পাচ্ছিলে না তাই? হতভম্ব শ্রেয়া বিস্ময়াবিষ্ট কণ্ঠে প্রত্যুত্তর করে, তেমন কিছু না, চুল ঠিক করছিলাম। তুর্য ভ্রুকুচকে প্রশ্ন ছুড়ে দিল। চুলে কি হয়েছে? মিনমিনের স্বর হতে আওয়াজ বের হয়ে আসলো, কিছু না, চলুন আমরা থেমে না থেকে হাঁটা শুরু করি। অগ্নিময় চাহনিতে কাঁপিয়ে তুলল তুর্যর শ্রেয়ার দুর্বল দেহখানি। এমনিতেই প্রচণ্ড অতিশয় তপ্ততা চতুর্দিকে। ধরণী তলে ত্রিজামা বিরাজ করলেও লাভ হচ্ছে না বিশেষ। গোমট আবহাওয়া, তার উপর সামনের ব্যক্তির রক্তিম চাহনি, সব মিলিয়ে নিজেকে টাটকা টাটকা লাগছে শ্রেয়ার। কাঁপতে হলে বিষাদ মিশ্রিত পরিবেশ, শৈত্যের প্রয়োজন নেই। কারো দৃষ্টি যথেষ্টতা আজ অনুভব করল ও। কিন্তু মাথায় ধরে না ভালো। নরম সরম কথা বললেও এই ছেলে রেগে যায় কেন? তুর্য একটু রেগে মেগে ওঠে, গম্ভীর কণ্ঠে বলে, তুমি একটু বেশি পাকনি মেয়ে। হাঁটার দরকার হলে আমি হাঁটতে বলবো না? তোমাকে কোলে নিব নাকি? শুধু শুধু শক্তি ক্ষয় করার ইচ্ছে নেই। সেদিনই করব যেদিন ওজনে 50-এর গণ্ডি পেরোতে পারবে। আগে 60 কেজি হও, তারপর জামাইয়ের কোলে উঠে রোমান্স করার চিন্তাভাবনা কইরো। তবেই না শক্তি খরচ হলেও আফসোস থাকবে না। তৎপরে বড় বড় পা ফেলে শ্রেয়ার পেছনে গিয়ে দাঁড়ায়। মাথায় চুলগুলো একসঙ্গে করে রাখা কাঁটাটা ঢিলে হয়ে আছে। অনতি বিলম্বে তা খুলে নেয় সে। ছড়িয়ে পড়ে কেশ, ঢাকা পড়ে যায় অনাবৃত এক অঙ্গ, পিঠের এক অংশ। শিরশিরে ভাব জমে শ্রেয়ার মন পাঁজরে। তুর্য কণ্ঠস্বর নরম করে, অথর কোন বাঁকায় ঈষৎ মৃদু। প্রশ্ন করে, কেন আফসোস থাকবে না জানো? কেন? আন মনে অজান্তে অস্ফুট স্বরে কণ্ঠনালী গলিয়ে আসে ছোট্ট এই প্রশ্নটা। খেই হারিয়ে ফেলেছে শ্রেয়া। মাদকতা মেশানো কণ্ঠ শুনে অশনির সংকেত বাজছে হৃদয়স্থলে। নিমেষেই তুর্য জবাব দেয়, তুমি হাড্ডি মন্ত্রী থেকে গুলুমুলু মন্ত্রী হবে তাই। দ্বিতীয়ত, রোমান্স মাধ্যমে সকল ক্লান্তি শক্তি সবকিছু পুষে যাবে। লজ্জায় নত বদনে হাসে শ্রেয়া। এমন মানুষও ওর এত বছরের জীবনে কোনো কালেই দেখেনি। রাত্রি প্রহরে রাস্তায় দাঁড়িয়ে কী সব বলছে, দেখবেই বা এমন করে। ওর অপূর্ণতার জীবনের প্রথম পুরুষ যে এই লেকচারার সাহেব। মুখটা বড্ড লাগামহীন। আজ বহুরূপী গগন দেখে ওর একটা কথাই মনে হচ্ছে, আকাশের সাথে তুর্যের অত্যাধিক মিল রয়েছে। তেজি, গম্ভীরতা, উত্তাপ, ফিচলেমি, মাদকতা সব বিদ্যমান এই মানুষটার ভেতর। হঠাৎ বুঝল তুর্য খোপা করে ওর চুলগুলো বেশ গুছিয়ে ক্লিপ দ্বারা আটকে দিয়েছে। এক দুটো চিকন চুল অত্যন্ত অসভ্য চিপকানো টাইপ, তাই কোনো রকমেই গম্ভীর লেকচারার নিকটস্থে হার মানেনি। সুন্দর এবং সাবলীলভাবে দখল করে রাখল কপাল। এখন আর পিছনে নয়, তুর্যের পাশাপাশি হাঁটছে শ্রেয়া তার কড়া আদেশে। পাশাপাশি চলছে দুটো মানব দেহ।
আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু পরিবেশে গরমের বিচরণ। উষ্ণতা সহ্য করেই হাঁটাহাঁটি। আকস্মিক হিমশীতল সমীর আসলো, আলিঙ্গন করল শ্রেয়ার সমস্ত কায়া। তীব্র গতিতে স্পন্দিত হতে লাগে বক্ষস্থল। নিজের হাতের দিকে তাকালো ও, যা বন্দি কারো হাতের মুষ্টিমেয়। চমকিত নয়নজোড়া মেলে আর চোখে চাইল। তোর্য সামনের দিকে নজর রেখে গম্ভীর স্বরে বলে উঠল, চমকানোর কিছু নেই। ইচ্ছে ছিল বউকে নিয়ে রাস্তায় হাঁটবো, হাতে হাত ধরে। দুর্ভাগ্য যে তুমি বউ হয়ে গেলে, তাই তোমাকে দিয়ে কাম চালানো। তোর্য হাতটা আরো শক্ত করে ধরল। শ্রেয়ার মনে বিষণ্ণতা নেমে আসে। সত্যিই কি তোর্যের দুর্ভাগ্য? ওকে বউ হিসেবে পেয়ে কত স্বপ্ন অপূর্ণ থেকে যাচ্ছে মানুষটার। হয়তো স্বপ্নগুলো সাজিয়েছিল অহমিকার সঙ্গে, তাকে কল্পনা করে। পর মুহূর্তেই মন বলল, যাকে নিয়ে সাজানো হোক না কেন, পূর্ণতা তো তোর সাথেই পাচ্ছে। ইতস্তত করে মিহি কণ্ঠে বলল, একটা কথা বলি। পাশ হতে প্রতি উত্তর আসে কর্ণকুহরে। বলো। শ্রেয়া সাহস জুগিয়ে পড়ল, আপনি অহমিকা আপুকে আরেকটা সুযোগ দিতে পারতেন। মুহূর্তেই হাতে প্রবল টান অনুভব করে ও। তোর্য ওর দেহটা নিজের সাথে মিশিয়ে নিয়েছে। হুট করে এমন হওয়াতে শরীর কাঁপছে থরথর করে। গলা শুকিয়ে আসে। খোলা কোমরে তোর্যের বলিষ্ঠ এক হাতের শক্ত আলিঙ্গন। শিউরে ওঠে শ্রেয়া, তাকায় ভয় ভয় দৃষ্টিতে। কাজল দেখি আখিদয়ে ভাসমান হয় তোর্যের ক্রুদ্ধ দৃষ্টি। লালচে চোখ। দূরের ওই খুঁটিতে লাগানো নিয়ন বাতির দীপ্তির ছটা এসে আরও চালিয়ে তুলছে যেন চাহনি। শ্রেয়া ঠাউর করল, ভুল কথা বলে বসেছে, অন্যায় করেছে ভীষণ বড়। মুখ খুলে কিছু বলতে যাবে তখনই তোর্য চাপা গর্জন করে ওঠে। ঝাঁঝালো কণ্ঠে হিস হিসিয়ে বলে ওঠে, তোমরা মেয়েজাত বড্ড ভেজাল টাইপের। সঠিক তো বুঝোই না, উল্টো স্বামীর প্রাক্তন থাকলে সেটা নিয়ে হিংসা করো, খোঁচা মারো। এমন ধাক্কা মারবো উড়ে গিয়ে মাঝ রাস্তায় পড়বে। তখন তোমার এই ছোট্ট চিকন চাকন দেহ গাড়ির নিচে পিষে যাবে। নেহাত আমি 2 বিয়ে করতে চাই না, তাই বেঁচে গেলে। গাধা কোথাকার। শ্রেয়া তবদা খেয়ে চেয়ে আছে, দৃষ্টিতে এক রাশ ভয়। তোর্য কোমর ছেড়ে এক হাঁটু গেড়ে ঝুঁকে বসল বালু মিশ্রিত ইট পাথরের তৈরি রাস্তায়। গভীর দৃষ্টি রাখল শ্রেয়ার উন্মুক্ত কোমরে। ফ্যালফ্যাল নয়নে চেয়ে রইল শ্রেয়া। কিছু বুঝে ওঠার আগেই তোর্য ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল,